মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন আমি পদত্যাগ করি নাই। তাহলে আপনি যখন অ্যাপিলেট ডিভিশন বলছে একটা যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, একটা সংকট উপস্থিত হয়েছে, রাষ্ট্রপতি যেহেতু রেফারেন্স চেয়েছে, প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগই করেন নাই। প্রথম স্ট্রাইকিং পয়েন্ট। আমি এই ট্রেইল ধরে ধরে না আসলে আপনি এই যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য সাধারণ মানুষকে আমি একদম সহজ ভাষাতে বুঝা দিচ্ছি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে প্রথমত আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, প্রধানমন্ত্রী কোনোদিন পদত্যাগই করেন নাই। সেকেন্ড মিথ্যার আশ্রয় হচ্ছে আপনি কোনোদিন ফুল কোর্ট হিয়ারিংই করেন নাই, অর্থাৎ আপনার সুইচই নেই। বুঝতে পারছেন? তিন নাম্বার ঘটনা হচ্ছে যে আপনি যে হিয়ারিং করবেন আপনার বিচারপতিই নাই, অর্থাৎ বিচারপতি যখন ক্যান্টনমেন্টের মধ্যে, আপনার অ্যাটর্নি জেনারেলই নাই। হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল? হু অ্যাপয়েন্টেড দ্য অ্যাটর্নি জেনারেল? আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে যে যারা অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবে তারা কে, তারা কোত্থেকে আসছে, তাদের লিগ্যালিটি কি? তার মানে দাঁড়াচ্ছে ওরা বলতে চাইছে যে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, একটা অদ্ভুত অবস্থা বাংলাদেশে হয়েছে, ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এই মুহূর্তে হতে পারে যারা বাংলাদেশকে রান করবে। তো আপনি যখন মিথ্যা তথ্য দিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে আপনি শুরুতেই মিথ্যা আশ্রয় নিয়েছেন। তো আশ্রয় নিলে তার ওই ভার্ডিক্টই হবে না, ওই সরকারই গঠন হবে না। তার মানে দাঁড়াচ্ছে যে এই ইউনূস সরকার অবৈধ। মানে মোদ্দা কথা যেটা এটা একটা মিথ্যার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, কমপ্লিটলি মিথ্যার উপরে বেস করে, সংবিধানকে মিথ্যাভাবে ব্যবহার করে, প্রধান বিচারপতিকে মিথ্যাভাবে কোর্ট করে একটা সরকার গঠিত হয়েছে, একটি অবৈধ সরকার গঠিত হয়েছে। নাও দ্য কোশ্চেন ইজ লিগ্যালিটি। যখন আপনি একটি ব্যাপারটা যদি এমন হতো ভাই, মানে আমি আরো একটু এক্সটেন্ড রূপে গেলাম। প্রফেসর হ্যান্স কেলসেন বলেছেন যে যদি একটি বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয়, সেই সরকারটাও ভ্যালিড হতে পারে। এটা হ্যান্স কেলসেন বলেছে। যদিও আপনার জুলিয়াস স্টোন, তারপরে হচ্ছে আপনার জুলিয়াস স্টোন ছাড়াও আরো আপনার প্রফেসর হ্যারল্ড লাস্কি, ওই বইটা আমার কাছে ছিল, ইন্টারেস্টিং বইটা হচ্ছে আমার কাছেই আছে। এই বইটা এটা তো বিপ্লব, সেটা তো প্রমাণ করতে হবে যে এটা বিপ্লব। সেটাতে আমি আসছি। এটা ইন্টারেস্টিং একটা আলাপ আছে, আমি আপনাকে আসছি। এই যে জেনারেল থিওরি অফ ল, এটা হচ্ছে আপনার প্রফেসর হ্যান্স কেলসেনের একটা বই। তিনি একটা থিওরি দিয়েছিলেন, তিনি শিক্ষক মানুষ ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন। আপনার আইয়ুবের শাসনামল নিয়ে প্রশ্ন উঠেছিল যে আইয়ুবের শাসনামল অবৈধ কিনা। ওই ডসো কেসে, মানে স্টেট ভার্সেস ডসো কেসে এটা নিয়ে আলোচনা হয়েছিল। তখন এই ডসো কেসে বলা হয়েছিল যে আইয়ুবের শাসন বৈধ অ্যাকর্ডিং টু দা একটি সফল বিপ্লব। এখন কোনটা সফল বিপ্লব, আদৌ এটা বিপ্লব কিনা, এইসব সমস্ত প্রশ্ন এই বাংলাদেশ ভূখণ্ডেও এসেছিল। এমন না যে এগুলো আলোচনাতে আসে নাই। বাংলাদেশের বিখ্যাত একটি মামলা আছে, এটিকে আমরা ইটালিয়ান মার্বেল ওয়ার্কস মামলাও অনেকে বলে। এটার মূল বা এটাকে সবাই যে নামে চিনে সেটা হচ্ছে ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস। কেমন? এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে পরিষ্কার করে বলা হয়েছে যে কনস্টিটিউশনের বাইরে আপনি যদি কোনোভাবে ক্ষমতা দখল করেন, যেভাবেই করেন না কেন, এটি অবৈধ। তাদের ওই ভার্ডিক্টের কারণে কিন্তু খন্দকার মোশতাক, আপনার বিচারপতি ASM সায়েম, তারপরে হচ্ছে যে জিয়াউর রহমান, এই তিনজনের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়। এই মামলাটা কিভাবে এসছে না আসছে সেটার খুব বেশি আলোচনা করলাম না। একটা সিনেমা হল নিয়ে মামলা ছিল, মুন সিনেমা হল মামলা। ওই মুন সিনেমা হলের মালিকের ওই সিনেমা হলটা জিয়াউর রহমান এটাকে নিয়ে গিয়েছিল, অ্যাকোয়ার করেছিল। সেই লোক রিড করেছিল, পরবর্তীকালে সেটা ফেরত পায়। বলা হয় যে এই যে সিনেমা হলটা দখল করেছিল এটি অবৈধভাবে করেছিল, কারণ সরকারি বৈধ না। এবং মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি ক্ষমতা থাকা অবস্থাতে হাইকোর্ট প্রথমে রায়টা দিয়েছিল, পরে অ্যাপিলেট ডিভিশন রায় দিয়েছে আরো 1 বছর বা 2 বছর পরে।
তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে হ্যান্স কেলসন যে কথাটা বলেছে সেইটাও যদি আমরা মানি, সেইটাও যদি ধরেন আমরা মেনে নেই, তাহলে তো সেই পরিস্থিতি হয়নি। অর্থাৎ যদি ধরেন ইউনূস তার দলবল নিয়ে, তার এই যে মাস্তান টোকাই এদেরকে নিয়ে এসে যদি মসনদ দখল করে বলতো যে আমরা এখন ক্ষমতার অধিকারী, আমরা সংবিধান কিচ্ছু মানি না, আমাদের নতুন সংবিধান হচ্ছে এইটা, তারপরও আপনি একটা আর্গুমেন্ট করতে পারতেন যে দেখেন ওরা একটা নতুন সংবিধান দিয়েছে, নতুন সংবিধান, নতুন বিপ্লব, নতুন দেশ স্বাধীন করেছে, তাই তো? যেটা বারবার ফরাদ মজার বলার চেষ্টা করেছে, ফরাদ মজার যে লাইনে কথা বলার চেষ্টা করেছে, সেটাও তো হয় নাই। তারা বিদ্যমান সংবিধানের আলোকেই শপথ নিয়েছে। আপনি বিদ্যমান আইনের সংবিধান মানেনই না, সেইটার আন্ডারেই আপনি শপথ নিয়েছেন, অর্থাৎ আপনি একটা বিতিকিচ্ছিরি কারবার করেছেন। তাহলে এই প্রথম 17 মিনিট আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনার সারমর্মটা হচ্ছে, রেজাল্ট হচ্ছে এমন, এই সরকার কনস্টিটিউশন অনুযায়ী গঠিত হয়নি। অ্যাপিলেট ডিভিশন তার কোনো ক্ষমতাই নাই কে ক্ষমতায় বসবে এটা নির্ধারণ করা, এটা বলা। থার্ড হচ্ছে এটি একটি অবৈধ সরকার। আচ্ছা, ফোর্থ হচ্ছে যেই সরকার অবৈধ তার সমস্ত ডিরেকশন, রুলস, রেগুলেশন এগুলো সমস্ত কিছুই অবৈধ। আচ্ছা, আইসিটি নিয়ে আপনার মানে আমি অনেক লেখালেখিও দেখেছি, আপনি বইও লিখেছেন 3টা, মানে আপনার জানার যে পরিধি সেই প্রেক্ষিতে আমরা মানে জানতে পারলাম যে ভিত্তিটা যেটা সেটা অবৈধ। এখন আমরা আসলে আমরা একটু দেখি যে আসলে বিচার প্রক্রিয়া সেটা কিভাবে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছেন যে তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, বরং জুলাইয়ের 6 থেকে 14 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছিল এবং সরকার তাদের সব দাবি মেনে নিয়েছিল। এরপর 15 জুলাইয়ের পর পরিস্থিতি অশান্ত হয়ে যায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হলে সরকার জীবন রক্ষা ও সংবিধান রক্ষার জন্য ব্যবস্থা নেয়। তিনি আরো বলছেন, যেসব অডিও বা ট্রান্সক্রিপ্ট তাকে দোষী প্রমাণ করতে ব্যবহার করা হয়েছে সেগুলো খণ্ডিত এবং অপ্রাসঙ্গিক এবং মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল নিরাপত্তা বাহিনীর হাতে। এই সেগমেন্টে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো নিজুম ভাই, বেআইনি রেকর্ডিং ও সার্ভিলেন্সের যে প্রমাণ সেটা কতটা গ্রহণযোগ্য আদালতে? মাউন ভাই, আপনি তো প্রসিডিউরাল জায়গাতে ঢুকে গেছেন, রুলস এন্ড রেগুলেশন আপনি ঢুকে গেছেন। প্রথমত হচ্ছে যে এই বিচারটা চলার সময় তারা কিছু বিচারকে ঠিকঠাক মেরামত করেছে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এই বিচার ওরা চালাতেই পারে না। আপনি ওইটা যেহেতু বুঝে থাকেন তাহলে আলটিমেটলি আর আলোচনা হয়ই না। তারপরেও নাও ফর দ্য সেক অফ আর্গুমেন্ট এখন আপনি প্রসিডিউরাল জায়গাতে ঢুকেছেন, আমি আপনার ওই প্রসিডিউরাল জায়গাতে আসবো। এই যে আপনি বলেছেন যে রেকর্ডিং এগুলাতে আমি আসবো, কোনটা ইনঅ্যাডমিসেবল কোনটা অ্যাডমিসেবল, আমি এগুলোতে আসবো। প্রথমত আপনি এই বিচারের আগে কয়েকটা অ্যামেন্ডমেন্ট করেছেন। এই অ্যামেন্ডমেন্ট গুলো আপনি করেছেন একটা অধ্যাদেশের মাধ্যমে। রাষ্ট্রপতি এই অ্যামেন্ডমেন্ট করেছে, প্রথমত এটা বিশ্বাসযোগ্য নয়। আপনি জানেন যে রাষ্ট্রপতি অনেকটা হাউস অ্যারেস্টের মতো অবস্থাতে আছে। আমি ব্যক্তিগতভাবে জানি রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্সে স্বাক্ষরই করেন নাই, সেগুলো ভবিষ্যতে প্রমাণিত হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবেন না, ফার্স্ট ল, এমন কোনো অর্ডিন্যান্স আপনি করতে পারবেন না সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, যেটি স্বাভাবিকভাবে সংসদ যদি থাকতো তারা এটা করতে পারত। অর্থাৎ আমি আপনাকে বুঝাবো না, যেমন ইনডেমনিটি অধ্যাদেশ আমাদের সংবিধানে ঢুকানো হয়েছিল একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। সেখানে বলা হয়েছিল হত্যার বিচার করা যাবে না। তো এই যে হত্যার বিচার করা যাবে না বলে একটা অর্ডিন্যান্স করলো, নর্মাল সংবিধান কি বিচার করা যাবে না এই ধরনের কোন আইন করতে পারতো সংসদ? তার মানে সংসদ যে আইন প্রণয়ন করতে পারে না, নিয়ম হচ্ছে এমন। আমাদের 93 অনুচ্ছেদটা ভালো করে পড়বেন, এখানে লেখা আছে যে রাষ্ট্রপতি বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই রকম কোন অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যেটা খোদ সংসদ নিজেই জারি করতে পারে না। আপনি বলছেন যে যারা এটাতে অ্যাকিউজড হবে
তারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনি বলছেন যে আপনার এভিডেন্সের রুল আমি ফলো করব না। আপনি এমন সব চেঞ্জ গুলো নিয়ে এসেছেন যেই চেঞ্জ সংসদ নিজেই বানাতে পারতো না। বিকজ কিসের কারণে? ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে। এখন আপনি যদি আমাদের সংবিধানের 7-2 আর 26-2 যান, প্রত্যেকটা মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার আছে। এই অর্ডিন্যান্সের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, আইনের আশ্রয় লাভের যে অধিকার সেটি খর্ব করা হয়েছে। এখন যেই অধ্যাদেশ আপনি প্রণীত করছেন, অধ্যাদেশের যেই বাক্যগুলো, সেই বাক্যগুলো আমাদের নর্মাল যে সংবিধানের অর্থাৎ অ্যাপেক্স আইন যেটা আছে সেটা লিগ্যাল নর্মসের এগেইনস্টে দাঁড়ায়। সংবিধানের এগেইনস্টে যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হয়ে যাওয়ার মতো বিধান যদি থাকার পরে আপনি এই অর্ডিন্যান্স নিয়ে এসে আপনি তো আসলে একটা বিচার করতে পারেন না। ব্যাপারটা এরকম, আমি আরেকটু আপনাকে সহজভাবে আরেকটা পয়েন্ট আপনাকে বুঝা দেই। সেটা হইতেছে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করার কারণে সংসদ চলছে না। সংসদ না চলার কারণে মাথায় রাখবেন, আপনি ক্ষমতা দখল করেছেন তাই সংসদ চলছে না। সংসদ না চলার কারণে আপনি অর্ডিন্যান্স প্রকাশ করছেন, সেই অর্ডিন্যান্স দিয়ে আপনি বিচার করছেন। তো অর্ডিন্যান্সটা কেন আনতে হলো মামুন ভাই? মানে সেটা শুধুমাত্র আসলে তাদের অর্ডিন্যান্সটা কখন আনে এটাকে বোঝেন। অর্ডিন্যান্সটা কখন আনে? যখন সংসদ থাকে না। মানে আমাদের পার্লামেন্টের সেশন হয় না, পার্লামেন্টের সেশনের মাঝখানে 2-3 মাসের একটা গ্যাপ থাকে। ওই গ্যাপের সময় যদি ধরেন আপনার খুব জরুরি ভাবে আইন করতে হয়, তখন রাষ্ট্রপতি নতুন আইন অর্ডিন্যান্সটা পাস করে। এটা হচ্ছে নিয়ম। মানে সেটা কোনো ন্যাশনাল ইমার্জেন্সি যদি হয় সেক্ষেত্রে এক্স্যাক্টলি। এখন আপনি নিজে ন্যাশনাল ইমার্জেন্সি তৈরি করেছেন, অর্থাৎ আপনি নিজেই আপনার এই সংসদ ভেঙে দিয়েছেন, এই আপনার খুন খারাপি করে জঙ্গি অ্যাটাকের মাধ্যমে। আপনি জঙ্গি অ্যাটাকের মাধ্যমে সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ ভেঙে দেওয়ার কারণে বা আপনি আপনার মতো করে গুছিয়েছেন, আপনার কর্মকাণ্ডের কারণে অর্ডিন্যান্স এসেছে। সেই অর্ডিন্যান্স এমন অর্ডিন্যান্স যেটি নর্মাল সংসদ পাশ করতেই পারত না। তার মানে হচ্ছে আপনার অর্ডিন্যান্সটা অবৈধ। অর্ডিন্যান্স যখন অবৈধ হয় তখন ওই অর্ডিন্যান্সের আলোকে যে রুলস এন্ড রেগুলেশন এবং যেই আইনের পরিবর্তন আপনি এনেছেন, সেই বিচার ওই অর্ডিন্যান্সের মাধ্যমে আসা আইন দিয়েও চলতে পারে না। এটা কি ক্লিয়ার আপনার? হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি।